অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ওনাকে কোর্টের মধ্যে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সংক্ষপ্ত পরিবেশের উপর আমি একটা বিচার তো ডেফিনেটলি আমরা চাই। আমরা আইনের শাসন চাই। আদালত প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণে বিভিন্নভাবে আমরা কলুষিত করছি, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়, লজ্জাজনক মনে হয়, এবং এটাকে আমরা কোনো সময় সমর্থন করি না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তো আমরা সবসময় দাবি করেছিলাম, এবং একটা 2024 হ্যাঁ রাইট 2014 নির্বাচন, হ্যাঁ আমি বলছি আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট। 2014 নির্বাচনে তখন কথা ছিল আমরা তখন একসাথে সংসদে ছিলাম, এবং আমাদেরকে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি আমাদের সবাইকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের দেশটা কেন ব্যতিক্রম হবে। ভারত, শ্রীলঙ্কা সব জায়গায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়াও নেপাল সব জায়গায় করতে পারে, আমরা পারবো না কেন? আমরা চেষ্টা করি, দেখেন আপনারা কোঅপারেট করেন, আমরা একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা করব তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াও। আমরা মনে করেছিলাম যে সেটা উনি করবেন, কিন্তু 2014 সালে নির্বাচনের যখন ব্যবস্থা হলো, আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যে আমরা নির্বাচন করব এই সরকারের অধীনেই, ঠিক আছে, কিন্তু সব দলকে আনতে হবে, সব দল না আসলে আমরা এই নির্বাচনে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করি, এবং উনি যেতে চাননি, যার ফলে আমি যাইনি, আমার সঙ্গে আমাদের 90% মানে 270 জন যায়নি, এবং তারপরে আমাদেরকে জোর করে ধরে ইরশাদ সাহেবকে দিয়ে নির্বাচনে আনা হয়েছে। এটা হলো বাস্তবতা। যদি কেউ অপরাধ করে থাকে, আমরা আইনের শাসন চাই। আইনের শাসন অর্থ হলো যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যেই করবে তবে বিচার করে করতে হবে, অবিচার করে নয়, হুইমসিক্যালি নয়। যেমন আমাদের সকলের নামেই মার্ডার মামলা দেওয়া হচ্ছে, বিচার করতে হবে, আপনি বললেই তো হবে না। সেই জন্য আমি বলছি আমরা আইনের শাসন চাই। সুশাসনের জন্য দুটো জিনিস দরকার, একটা হলো আইনের শাসন, একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা এটাই চাই, সুশাসন, এবং সেখানে যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে, এবং অপরাধ দেখে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। আমরা যখন বিএনপিকে তারা বাদ দিয়ে নির্বাচন করতে চেয়েছে, আমরা বাধা দিয়েছি। যখন জামাতকে বাদ দিয়েছে কিছুদিন আগেও, এই আন্দোলনের সময়ও জামাতকে যখন বাদ দেওয়ার জন্য কথা বলেছে, আমি সব বলেছিলাম যে বাদ দেওয়ার এখতিয়ার কোনো সরকারকে কেউ দেয়নি। তাদেরকে ইলেকশনে আসবেন, ওনারা ইলেকশনে যদি পাস না করতে পারেন, ফেল করেন, জনগণ তাকে বাদ দেবে। এইটা এখতিয়ার জনগণের, এটা এখতিয়ার কোনো সরকারের নেই। আপনারা শুধু যারা সন্ত্রাসী বলে, যারা দেশদ্রোহী এবং যারা যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট রাজনীতি, যেটা নাশকতার রাজনীতি করে, তাদের ছাড়া আপনি কাউকে ব্যান করতে পারেন না। এটা আমি তখনই বলেছিলাম। আমি জামাতের কারণ সময় তোমরা চেক করে দেখতে পারো, জামাতের আওয়ামী লীগের আমলে এটার বিরুদ্ধে আমি বলেছিলাম জামাতকে সমর্থন করে, যে জামাতেরকে ব্যান করা আওয়ামী লীগের পক্ষে সঠিক হচ্ছে না, এটা যা, এবং আমি সংসদে এটা বলেছি যে এগুলো ব্যান করলে আলটিমেটলি দেশে একটা অরাজকর পরিস্থিতির সৃষ্টি হবে, দেশ কোনো সময় স্টেবল হবে না, দেশে স্বাভাবিকতা থাকবে না। গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি, গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক, ইটস এ মিস্টেক। সো এটার যদি চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনরায় চালু হবে, এবং এই যে অন্যগুলি 7 ক এবং 7 বাতিল হবে, এবং 38 যে রেস্ট্রিকটিভ অ্যাসেম্বলি করার জন্য সরকারের পারমিশন লাগবে, অনেক ধরনের রেস্ট্রিকশন কন্ডিশন আছে, অনেক কিছু হতে পারবে না, এগুলোতে একটা বাধা সৃষ্টি হবে। মানুষের অ্যাসেম্বলির স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা আরও পুনরুদ্ধার হবে। তো আমরা এটা বাতিল চাই, তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধার চাই। এখন 2/3 মেজরিটি থাকার কারণে প্রেসিডেন্টকে যদি থাকে, তাহলে প্রেসিডেন্টকে নির্বাচিত করা, প্রেসিডেন্টকে বের করে দেওয়া, দুটোই প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী যে নির্বাচিত করেন, যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। 75% পার্লামেন্ট মেম্বার্স ভোট দিলেই উনি হবেন সেইভাবে, এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট লাগবে। যারা পার্লামেন্ট মেম্বার তার 3/4 মেজরিটি ছাড়া, তার মানে সকল দলেরই মোটামুটি কনসেনসাস ক্যান্ডিডেট না হলে কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না। কাজে প্রেসিডেন্টকে যখন আমি এই পজিশন দেব, তখন প্রেসিডেন্ট শক্তিশালী হলে আমার কোনো ক্ষতি মনে হবে না, উনি প্রাইম মিনিস্টার ইচ্ছে মতো কাজ করবেন না। তারপরে আমি আস্তে আস্তে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর দিকে যাব। কোর্ট সম্পূর্ণ সেপারেট হবে ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টার কন্ট্রোল থেকে চলে আসবে, প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবে না, এটা চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে। প্রেসিডেন্ট শুধু ফর্মালি রিকমেন্ড করবেন। এখন আরেকটা জিনিস হলো, আমরা প্রপোজ করেছি, যেটা 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এখন কোর্টের অর্ডারে। 16th অ্যামেন্ডমেন্টে কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস ছিল, সেটা হলো প্রাইম মিনিস্টার মানে
নিয়ম ছিল যে 2/3 মেজরিটি হলে যে কোনো জাজকে বের করে দেওয়া যাবে পার্লামেন্টে। এখন প্রাইম মিনিস্টার 2/3 মেজরিটি ছিলেন, উনি যে কোনো লোককে যে কোনো সময় বের করে দিতে পারতেন। জুডিশিয়ারিতে উনি অ্যাপয়েন্টমেন্টও উনি দিচ্ছেন থ্রু দ্য প্রাইম মিনিস্টার, থ্রু দ্য প্রেসিডেন্ট, এবং উনি বেরও করে দিচ্ছেন উনি। এই কন্ট্রোলটা ওনার হাতে থাকলে জুডিশিয়ারির কোনো ইন্ডিপেন্ডেন্স কখনোই থাকতো না। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি বা PRVS, প্রপোর্শন রিপ্রেজেন্টেটিভ ভোটিং সিস্টেম, এটার ব্যাপারে কিছু প্রস্তাব অনেক জায়গায় আমি দেখলাম এসছে, অনেকে প্রস্তাব করেছে। এই প্রস্তাবটা মনে হয় আমার ধারণা আমি 8 পার্লামেন্টে বা 9 পার্লামেন্টে উঠেছিলাম। এটার উপরে আমি পার্লামেন্টে বক্তব্য দিয়েছি, প্রস্তাব দিয়েছি। এটার উপরে আমি লেখালেখি করেছি, মানে একটা বাংলা পেপারে এবং একটা ইংলিশ নিউজ পেপারে লেখা আছে আমার এটার সমর্থন। এবং যে এটা 5-7টা সিস্টেম আছে, একটা সিস্টেম আমি চুজ করে এটা প্রমোট করেছিলাম। আমাদের নির্বাচনের ইশতেহারে, জাতীয় পার্টির নির্বাচন ইশতেহারে এটা আছে। কিন্তু তথাপি আমি মনে করি এই মুহূর্তে কতগুলি কারণে আমি এটার পক্ষে থাকতে পারছি না। যে পজিশন দাঁড়িয়েছে, যে প্র্যাকটিক্যাল যে অবস্থা, এত বড় ধরনের এক্সপেরিমেন্ট করা আমার মনে হয় এখন সম্ভব হবে না। নির্বাচনকে সামনে রেখে আমরা এত বড় ধরনের সম্পূর্ণ মানুষ যারা নির্বাচন নেবেন তারা জানবেন না, তাদেরকে ট্রেনিং দিতে হবে। যারা নির্বাচন কন্ডাক্ট করবেন তাদেরকে ট্রেনিং দিতে হবে, ভোটারদেরকে ট্রেনিং দিতে হবে, তারপরে ভোটিং সিস্টেম হবে। এটা এত সহজ হবে না, এটা অনেক কাম্বারসাম ব্যাপার। এটাকে এখন যে পরিস্থিতি দেশের, এই শান্তশিষ্ট পরিবেশ হলে, স্বাভাবিক পরিবেশ হলে যেটা সম্ভব ছিল, আমি মনে করি এই মুহূর্তে এটা সম্ভব নয়। আরেকটি বিষয় হলো, আমি যেটা সাজেশন দিয়েছিলাম সেটাতে মানে অনেকগুলো সিস্টেম আছে, সবগুলোতেই মানে জনগণের মতামতের প্রতিফলন যত বেশি আসে। আমরা যেটা সিস্টেম সেটাতে একটা ডিফেক্ট আছে এখন আমি দেখছি। সেটা হলো যে আমরা বলেছিলাম যে মানে মানুষে পার্টিকে দিবে, পরে পার্টির 300 ক্যান্ডিডেট যে দেওয়া হবে তার মধ্যে কাকে সে চয়েস করে, দুটো জিনিস চয়েস করবে। তাহলে এটা অনেক বেশি ডেমোক্রেটিক প্রসেস হয়, অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হয়। যে আমি পার্টিকে চাই, আমি লাঙ্গল মার্কা চাই, কিন্তু আমি ওনাকে চাই না। তো তাতে করে আমি যদি 10টা সিট পাই, কে 10টা হবে সেটা পার্টি ঠিক করবে না, জনগণ ঠিক করবে। যে কোনো একটিকে 2014 নির্বাচনে পরে যে কোনো একটিকে দলকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে খালি মাঠে গোল দিয়ে যে জয়, সেই বিজয়ের কোনো গৌরব নেই, সেই বিজয়ের কোনো সুফল আসে না। সেই বিজয় সবসময় দেশে একটা বড় ধরনের একটা অস্থিরতা এবং একটা বড় ধরনের সমস্যার সবসময় আমরা জিয়ে রাখবো। এই সমস্যা আবার যে কোনো সময় এটার বিস্ফোরণ হতে পারে, দেশে বড় ধরনের একটা সমস্যা আবার ক্রিয়েট হতে। আমি বারংবার বলেছি, কোনো দলকে ব্যান করতে যেন না। ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে, তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে।